শিব, যা দেবাদিদেব মহাদেবকে বোঝায়, আর নিবাস, যার অর্থ বাসস্থান, অর্থাৎ শিবনিবাস। অনেকগুলো শিব মন্দিরের নামানুসারে গ্রামের নামকরণ করা হয়েছে শিবনিবাস। আজকে আমাদের গন্তব্য শিবনিবাস গ্রামে। অনেক ইতিহাসের গল্প নিয়ে আমি জয়ন্ত আপনাদের সামনে চলে এসেছি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ মহকুমার একটি গ্রাম শিবনিবাস। কৃষ্ণনগর থেকে 21 কিলোমিটার পূর্বে এই গ্রামটি অবস্থিত। কৃষ্ণগঞ্জ থেকে 3 কিলোমিটার এবং কলকাতা থেকে 112 কিলোমিটার দূরে এই গ্রাম শিবনিবাস। শিবনিবাস তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী কৃষ্ণনগর থেকে সরিয়ে আনেন এই চণ্ডী নদীর ধারের গ্রামটিতে। এখানে তিনি এক সুন্দর রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেন। তাই বর্তমানে রাজপ্রাসাদটির ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আপনাদের এই ভিডিওর শেষে সেই সব ছবিগুলো তুলে ধরব। তার সাথে অবশ্যই আমি এই গ্রামের অনেক ইতিহাসের গল্প তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করছি। আমরা মিনিট 40-এর মধ্যে মন্দিরের কাছে পৌঁছে গেলাম। রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিবনিবাসের মন্দিরগুলি বাংলা মন্দির রীতিতে উল্লেখযোগ্য একটা সংযোজন। এখানকার প্রথম দেবালয়টি রাজেশ্বর শিব মন্দির নামে পরিচিত, সাধারণ কাছে যা বুড়ো শিবের মন্দির নামেও অভিহিত। 1754 খ্রিস্টাব্দে তৈরি হয় এই প্রথম মন্দিরটি। চলুন আমরা ভেতরে গিয়ে দর্শন করি পূর্ব ভারতের বৃহত্তম কোষ্ঠীপাথরের শিবলিঙ্গকে। উঁচু ভিত্তিবেদির ওপরে স্থাপিত এই শিবলিঙ্গটি অষ্টকোণ প্রস্তচ্ছেদের। এই মন্দিরের শীর্ষদেশ ছত্রাকার। খাড়া দেওয়ালের প্রতিটি কোণে মিনার আকৃতির 8টি সরু থাম আছে। কোষ্ঠীপাথরের এই শিবলিঙ্গটি এখানে নিত্য পূজিত। বেশি উচ্চতা হওয়ার জন্য শিবলিঙ্গের মাথায় জল, দুধ ইত্যাদি ঢালবার জন্য একটা সিঁড়ি আছে। সিঁড়িটি এক ধাপ দিয়ে কয়েক ধাপ আর এক দিক দিয়ে নেমে গিয়েছে, যাতে পুণ্যার্থীরা একদিক দিয়ে উঠে বাবার মাথায় জল ঢেলে অপর দিক দিয়ে নেমে যেতে পারেন এবং পুণ্য প্রদক্ষিণও করতে পারেন। তবে বর্তমানে বিশেষ কারণে শিবলিঙ্গের এই প্রদক্ষিণটা বন্ধ আছে। শিবনিবাস বাংলার ইতিহাস খ্যাত ও পুরাকীর্তি সমৃদ্ধ এক প্রাচীন স্থান। পশ্চিমবাংলার নদিয়া জেলার শিবনিবাসকে বাংলার কাশীও বলা হয়। যদিও এক্ষেত্রে কাশীর মতন গঙ্গা নদী বয়ে যায়নি, তবে এখানে এই মন্দিরের কিছুটা পাশ দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদী, যেটা বাংলাদেশ থেকে আমাদের ভারতে এসেছে। জনশ্রুতি আছে যে দেবাদিদেব শিব মহারাজ কৃষ্ণচন্দ্রের স্বপ্নে হাজির হয়েছিলেন। তাকে বলেছিলেন যে তিনি কাশী থেকে তার রাজধানী স্থানান্তরিত করছেন। তাই মহাদেবকে সন্তুষ্ট করতে মহারাজা শিবনিবাসে তার নতুন রাজধানী স্থাপন করেছিলেন এবং তার সম্মানে কয়েকটি মন্দির নির্মাণ করেছিলেন। চলুন এবার আমরা দ্বিতীয় মন্দিরটি দর্শন করাই। আপনারা এতক্ষণ যে মন্দিরটি দেখলেন তার পাশেই রাগীশ্বর শিব মন্দির, উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত বর্গাকার প্রস্তচ্ছেদের 4 চালাযুক্ত মন্দির। প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক আছে। প্রতিষ্ঠা ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয়া মহিষী স্বয়ং যেন মূর্তিমতী লক্ষ্মী ছিলেন। সম্ভবত এই মন্দিরটি মহারাজা তার দ্বিতীয়া মহিষীর জন্য নির্মাণ করেছিলেন এবং প্রথম মহিষীর জন্য। এই মন্দিরের শিবলিঙ্গর উচ্চতা কিছুটা ছোট। প্রথমটি ছিল 9 ফিট, এইটা আপনারা যেটা দেখছেন সেটা 7.5 ফিট। এখানেও আগের মন্দিরের মতন শিবলিঙ্গের মাথায় জল ঢালবার জন্য সিঁড়ি আছে। আমরা শিব মন্দিরে ঢুকেই মন্ত্রোচ্চারণ শুনতে পেলাম, যেটি পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এই মহারাজ
যিনি কাশী থেকে এখানে এসেছেন। আপনারা এই মহারাজের কণ্ঠে এবার শুনুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বছরে একবার আসি আমার কাছে, আমাকে একটু পাঠ শোনাতে আসি। এইবারও আসলাম, আমাকে দর্শন করতে এবং বাবাকে পাঠ শোনাতে আমার ইচ্ছে হয় যে প্রত্যেক বছর একটা দিন অন্তত আমি চলে আসি। ভালো লাগে, এত সুন্দর জায়গা, আর এখানে আসলে যে ঊর্জাটা অনুভব করা যায় সেটা আমি কখনো মিস করতে চাই না, কিন্তু সবাই হয় না, অনেক দূরে দূরে ঘুরে বেড়াই, কোথায় কখন থাকি ঠিক নেই। কিন্তু যেই করে হোক বছরে একবার তো আমি আসবো এলাকা দর্শন করতে, এলাকা পাচ্ছি। আজকে আসলাম, সে বড় বাবাকে ছোটো বাবা নিয়ে পাঠ শোনালাম, শান্তি। আমার রানাঘাটে একটা ছোটো আশ্রম আছে, কিন্তু আমি এখন আপাতত কাশিবাসী, ওখানেই থাকি, ওখানে করে আছে আমার। আর তাছাড়া আমি এখন বলতে গেলে সর্বস্থানে বাবা যেখানে আমি সেখানে, আচ্ছা, শিব যেখানে, যে জন্য শিব নিবাস সেখানেই আমার বাস, যেখানে ভোলেনাথ থেকে সেখানে সেখানেই যাই আপাতত। ভারতের সর্বোচ্চ স্থানে যেখানে যেখানে ঈশ্বরীয় স্থান আছে, তীর্থস্থান আছে, আমি সেখানে যতদিন পারি আলোচনা করি, শিক্ষা জ্ঞান লাভ করছি এবং জগৎ কল্যাণে নিজেকে সমর্পণ করেছি। সাথে আছে, তাই যতটা পারি। দুটো শিব মন্দির দেখালাম আপনাদেরকে, এবার আমরা যাচ্ছি রাম সীতার মন্দিরে। আমার সামনেই রাম সীতা মন্দির। এই মন্দিরটিও আগের দুটো মন্দিরের মতন উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার ওপর একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটি ছাদ ত্রিভুজাকার না হয়ে অনেকটা ঘণ্টার লম্বচ্ছেদের মতন বিরল আকৃতির। দালান ও শিখরের খিলানগুলি পথিক রীতি অনুযায়ী নির্মিত। মন্দিরটি বন্ধ থাকার জন্য আমরা ভেতরে গিয়ে ছবি তুলে দেখাতে পারলাম না। আমরা বাইরে থেকে যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। বলা বাহুল্য, শিবনিবাসের এই মন্দিরগুলির টেরাকোটার কোনো কাজ নেই। 1824 খ্রিস্টাব্দে বিশপ হেয়ার সাহেব নৌকা করে ঢাকা যাওয়ার পথে এখানে নেমে মন্দিরগুলো দেখেন এবং মুগ্ধ হন। মন্দিরগুলির বিবরণ 1828 খ্রিস্টাব্দে লন্ডন থেকে প্রকাশিত জার্নালে প্রকাশ করেন। এই মন্দিরটি যে জাগ্রত সেটা এইগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এই মন্দিরগুলির উচ্চতা 60 ফিট। বিড়লা জনকল্যাণ ট্রাস্টের অর্থানুকূল্যে 1965-66 সালে শিবনিবাসের মন্দিরগুলি সংস্কার করা হয়।
এই ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে একটা ভালো কাহিনী শোনাবো বলেছিলাম। চলুন সেই কাহিনীটাই এবার আমরা আপনাদেরকে শেয়ার করি। মহারাজ কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামক এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাঝদিয়ার কাছে এক গহন অরণ্যে উপস্থিত হন। ডাকাতকে দমন করে সেখানে তিনি এক রাত অবস্থান করেন। পরদিন সকালবেলায় তিনি যখন নদী তীরে মুখ ধুচ্ছিলেন তখন একটি রুই মাছ জল থেকে লাফিয়ে মহারাজের সামনে এসে পড়ে। আনুলিয়া নিবাসী কৃষ্ণরাম নামক মহারাজের এক আত্মীয় তখন মহারাজকে বলেন, এ স্থান অতি রমণীয়, উপরন্তু রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই মহারাজের সামনে এসে হাজির হয়, তাই এই স্থানে মহারাজ বাস করলে মহারাজের নিশ্চয়ই ভালো হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন বর্গীর অত্যাচার থেকে বাঁচতে এইরকম একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন। স্থানটি মনোনীত হলে তিনি কঙ্কণাকারে নদী বিস্তৃত করে স্থানটি সুরক্ষিত করেন। এই শিবনিবাসী মহারাজ কৃষ্ণচন্দ্র মহা সমারোহে অগ্নিহোত্র বাজপেয় যজ্ঞ সম্পন্ন করেন। এই উপলক্ষে কাশী, কাঞ্চি প্রভৃতি স্থান থেকে সমাগত পণ্ডিত মণ্ডলী তাকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যা প্রদান করেন। সেই সময়ে শিবনিবাস কাশীতুল্য বলে পরিগণিত হতো। এতক্ষণ এই নির্জন যে জায়গাটি আপনাদেরকে দেখালাম সেটি রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ নির্মিত ছিল, যেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমি আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। এই শিবনিবাসে স্বাধীনতা দিবস 15 আগস্টের পরিবর্তে 18 আগস্ট পালিত হয়। এই উদযাপনের কারণ হলো ভারতের স্বাধীনতার সময়, দেশভাগের সময় এই শিবনিবাস পূর্ব ভারতের অর্থাৎ বাংলাদেশের অংশ হয়ে ওঠে। 17 আগস্ট 1947 সালে গ্রামটি ভারতের পুনরায় অন্তর্ভুক্ত হয় এবং গ্রামবাসীরা 18 আগস্ট তাদের স্বাধীনতা উদযাপন করে। খুবই ভালো জায়গা এটা, আর 5টা গ্রামের মতন না, খুবই ভালো এই জায়গাটা। আর 5টা গ্রাম যেরকম জঙ্গল টাইপের, এটা নিস্তব এক জায়গায় বাড়ি। আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটি লাইক দেবেন। আমরা ঘন্টা দুয়েক এই এলাকাতে বিভিন্ন রকমভাবে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে পরিবেশন করলাম। আজকে এখানেই এই প্রতিবেদনটি শেষ করছি।